আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হোমিওপ্যাথিক শিক্ষার্থী ও চিকিৎসকবৃন্দ এবং অন্যান্য যারা শুনছেন, আমরা বরাবরের মতো আমরা বলে থাকি যে আমরা হোমিওপ্যাথিক সমাজের কল্যাণে কাজ করতে বদ্ধপরিকর। আমরা চাই আমরা যারা এই পেশায় নিয়োজিত আছি তারা যেন একজন রোগীর যথার্থ সেবা প্রদান করে নিজেদের ইহকালীন এবং পরকালীন কল্যাণ সাধন করতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করেছি। সম্মানিত সুধীবৃন্দ, বিভিন্ন ফুল থেকে মৌমাছি যেমন মধু সংগ্রহ করে, এবং আমরাও চাইতেছি এইভাবে একটা ফুল যেমন ফুলের সেই মণিকোঠা থেকে মৌমাছি মধু সংগ্রহ করে নিয়ে আসে, তেমনি ভাবে জ্ঞান জগতের যেই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আমরা আহ অনেক সময় সেটা আমাদের বোধগম্য হয় না। আমরা চাই সেই দুর্বোধ্য বিষয়গুলোকে সহজবোধ্য করে সেই মৌমাছির মতোই আমরা জ্ঞানকে প্রস্ফুটিত করতে, জ্ঞানের সৌন্দর্য নিজেরা উপভোগ করতে এবং সে অনুপাতে মানুষের কল্যাণে নিজেদেরকে নিবেদিত করতে। তারই ধারাবাহিকতায় আমরা গতকাল পর্যন্ত আমরা অর্গান অফ মেডিসিনের 6 নং সূত্র আলোচনা করা হয়েছে। আজকে 6 নং সূত্রের পাদটিকা আলোচনা করবেন আমাদের প্রিয় ভাই হোমিওপ্যাথিস্ট আফজালুল ইসলাম। আফজালুল ইসলাম ভাইকে 6 নং সূত্রের পাদটিকা আলোচনা করার জন্য বিনীত অনুরোধ করতেছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের উপস্থাপক হাফেজ ডাক্তার ইমাম হোসেন ভাইকে। অনেক সুন্দর সাবলীল সুস্পষ্ট ভাষায় আমাকে উপস্থাপনা করে সুযোগ দিয়েছেন কথা বলার জন্য। আল্লাহ তাআলা আমাদের উপস্থাপক হাফেজ ইমাম হোসেন ভাইকে কবুল করুন এবং উনি যা বলছেন সেই অনুসারে যেন আমরা কাজ করতে পারি, সেইভাবে যেন আমরা আন্তরিকভাবে অগ্রসর হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই শক্তি, সামর্থ্য, সক্ষমতা দান করুন। অর্গান অফ মেডিসিন তথা হোমিওপ্যাথিক চিকিৎসার ফান্ডামেন্টাল ফিলোসফি বুক এবং ইন জেনারেল সার্বিক পৃথিবীর যে কোনো চিকিৎসক যে বইটা থেকে নীতিমালা নিয়ে চিকিৎসায় অগ্রসর হতে পারেন। সার্বিক জেনারেল প্রিন্সিপালস অফ মেডিকেল বুক, এটি হচ্ছে অর্গান অফ মেডিসিন। এটা শুধুমাত্র হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জন্য নির্দিষ্ট কোনো বুক না, বই না। এখান থেকে নীতিমালাগুলো পৃথিবীর যে কোনো চিকিৎসক কাজে লাগাতে পারেন, শিখতে পারেন এবং প্রকৃত সেন্স, মেডিকেল সেন্স এখান থেকে উদ্ধার করে মেডিকেল প্র্যাকটিসে কাজে লাগাতে পারেন। এবং বিজ্ঞানী স্যামুয়েল হ্যানিম্যান এই উদ্দেশ্যেই এই গ্রন্থটি রচনা করেছেন, জীবনের সর্বোচ্চটুকু উৎসর্গ করে রোগার্ত মানবতার কল্যাণের স্বার্থে নিজের জীবনের সকল সুখ প্রশান্তিগুলো বিলিয়ে দিয়ে দীর্ঘ সময়ের পরিশ্রমের ফলশ্রুতিতে এই পুস্তকটি এসেছে, তা আমরা জানি। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম অনুচ্ছেদগুলো, অ্যাফোরিজমগুলো। বিগত আলোচনায় অনুচ্ছেদ 6 এর মূল অ্যাফোরিজম আলোচনা করেছি। পাদটিকা আমরা রেখে দিয়েছিলাম।
অনুচ্ছেদ 6 বা অ্যাফোরিজম 6 এর মূল আলোচনায় অ্যাফোরিজম আমরা অবশ্যই আগের আলোচনাটা শুনে নিব। সেখানে আমাদেরকে বিজ্ঞানী স্যামুয়েল হ্যানিম্যান নির্দেশনা দিয়েছেন একজন সংস্কার মুক্ত চিকিৎসক। তিনি যদি সংস্কার মুক্ত হয়ে থাকেন, সত্য গ্রহণের মানসিকতা থাকে, ভুল ভ্রান্তি অসত্যগুলো বর্জনের ইচ্ছা পোষণ করেন, রোগার্ত মানবতার উদ্দেশ্যে তিনি যদি প্রকৃত পিওর মেডিকেল সেন্স গ্রহণ করে চিকিৎসা নিতে চান, তাহলে তাকে অবশ্যই সংস্কার মুক্ত হওয়া লাগবে। আর সংস্কার মুক্ত হওয়ার জন্য প্রকৃত রোগের পরিচয় জানতে হবে। প্রকৃত রোগের পরিচয় জানার জন্য রোগীর প্রকাশিত যে লক্ষণগুলো, রোগীর দেহ, মন, ফিজিক্যাল এবং মেন্টাল পার্ট বা স্পিরিচুয়াল পার্টের মধ্য দিয়ে যেই স্পষ্টভাবে ন্যাচারালি প্রকাশিত লক্ষণগুলো, সেগুলোকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার জন্য আরোপ করেছেন। এবং সেই লক্ষণগুলোকে প্রধান অ্যাফোরিজমে, মূল অ্যাফোরিজমে সেই লক্ষণগুলোকে বের করার জন্য প্রধানত 3টি দিকের গুরুত্ব দিয়েছেন বা 3টি বিষয়ের সহযোগিতা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। রোগী নিজে থেকে যা অনুভব করেন, যা বলেন, যা প্রকাশ করেন, সেই লক্ষণগুলো বা সেই দিকগুলোকে বিবেচনায় আনতে হবে সর্বাধিক। রোগীর অনুভূতিগুলোর মূল্য অনেক বেশি এবং রোগীর অনুভূতিগুলো প্রকাশের ক্ষেত্রে আমরা যেন কোনো ইন্টারাপশন না করি, অবিশ্বাস না করি, সেগুলোকে গুরুত্ব সহকারে গ্রহণ করতে হবে, যা অন্যান্য অ্যাফোরিজমে বলা হয়েছে। 2 নম্বর বলেছেন, তার সাথে সংশ্লিষ্ট আত্মীয় স্বজন যারা আছেন, রিলেটিভ যারা আছেন, কাছাকাছি যারা আছেন, যারা তার সেবা শুশ্রূষা করেন, তার সাথে সময় দিচ্ছেন বা তাকে চিনেন জানেন রোগীকে, তাদের মন্তব্যগুলো নেওয়া। তাদের মন্তব্যগুলো নেওয়ার মাধ্যমে তার দেহ মনে প্রকাশিত লক্ষণগুলো কি কি আছে, যা রোগী নিজে থেকে হয়তো বলতে পারেন নাই, সেগুলোকে সংগ্রহ করতে হবে। এবং তৃতীয়ত, চিকিৎসক নিজে অবজারভেশন করবেন, বিশ্লেষণ করবেন, পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করার পরে তিনি রোগীর সার্বিক লক্ষণগুলোকে বাছাই করবেন, সিলেকশন করবেন, মূল্যায়ন করবেন। এর মধ্য দিয়ে রোগীর লক্ষণগুলোর একটা সুন্দর চিত্র, লক্ষণ সমষ্টি সমন্বয় করা যাবে, যার মধ্য দিয়ে প্রকৃত রোগের চিত্র খুঁজে পাওয়া যাবে। এই কথাগুলো অ্যাফোরিজম 6 অনুচ্ছেদ 6 এর মূল কথা। আর এই কথারই পরিপূরক কথা পাদটিকায় অনুচ্ছেদ 6 এর পাদটিকায় স্যামুয়েল হ্যানিম্যান বলেছেন। পরিপূরক কথা কি? 1 নাম্বার হচ্ছে, একজন চিকিৎসক যিনি রোগীকে সুস্থ করতে চান, তিনি সর্বাবস্থায় লক্ষণগুলোর দ্বারাই গাইডেড হতে হবে, নির্দেশিত হওয়া লাগবে। লক্ষণগুলোই তাকে গাইড দিচ্ছে, তাকে নির্দেশনা দিচ্ছে, তাকে পথ দেখাচ্ছে। তিনি কিভাবে অগ্রসর হবেন, কোন দিকে অগ্রসর হবেন। অন্ধভাবে অগ্রসর হওয়ার প্রয়োজন নাই, বা অন্য কোনো অস্পষ্ট কাল্পনিক বিষয়ের উপর বা এমন কোনো বিষয়ের উপর যার উপর সুন্দরভাবে, নির্ভরযোগ্যভাবে, নিশ্চিতভাবে নির্ভর করা যায় না, এমন কোনো বিষয়ের উপর নির্ভর না করে নিশ্চিতভাবে প্রকাশিত সুস্পষ্ট যে লক্ষণগুলো আছে, রোগীর বিভিন্ন স্তর থেকে যে লক্ষণগুলো প্রকাশিত হয় বা যে লক্ষণগুলো রোগীর সাথে কানেক্টেড, সম্পৃক্ত, সেই লক্ষণগুলোর মাধ্যমে তিনি অবশ্যই গাইডেড হতে হবে, নির্দেশিত হতে হবে। এটা হচ্ছে 6 নং অ্যাফোরিজমের পাদটিকার প্রথম একটা শিক্ষা। এবং এর জন্য অবশ্যই তিনি কেয়ারফুলি অ্যাটেন্ডিং মেন্টালিটি নিয়ে সিমটমস গুলোর দিকে অধিকতর ফোকাস করতে হবে, গুরুত্ব দিতে হবে, সর্বাধিক গুরুত্ব দিয়ে। ইংরেজি অনুবাদগুলোতে যেভাবে করা হয়েছে, মানে সর্বাধিক আন্তরিক গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে লক্ষণগুলোর দিকে ফোকাস করতে হবে। সাধারণত চিকিৎসকগণ রোগীর এই লক্ষণগুলো, যে 3টা স্তরের মাধ্যমে লক্ষণগুলো আসে,
বা বের করে নিয়ে আসতে হয়, যা আমরা অলরেডি আলোচনা করেছি। এই 3টা স্তরের মধ্য দিয়ে যে প্রকাশিত লক্ষণগুলো আসার কথা, সেই লক্ষণগুলোর দিকে আমরা সাধারণত মানে ইন জেনারেল সেন্স থেকে যদি আমরা দেখি, আমরা লক্ষণগুলোর দিকে কেয়ারফুলি অবজারভেশন করতে চাই না। আমরা এতটা বেশি যন্ত্র নির্ভর, এতটা বেশি ইনস্ট্রুমেন্ট ডিপেন্ডিং আমরা হয়ে গেছি অলরেডি। ইভেন আমাদের হোমিওপ্যাথিক সোসাইটি এখন রোগীদের ব্যক্তিগত কথা, অনুভূতি, চিন্তা, কল্পনা, ইলিউশনস, হ্যালুসিনেশন, সেন্সেশন, ফিলিংস, যে ব্যাপারগুলো পেশেন্ট হিমসেলফ ফিল করেন, যেই কথাগুলো রোগীর রিলেটিভস বলতে চান, তিনি আচরণ কেমন করেন, তার বিহেভিয়ার কেমন, তার ক্যারেক্টার কেমন, তার থিঙ্কিং কেমন, ফ্যামিলির ভিতরে কেমন, তিনি ফ্যামিলির বাইরে কেমন, রোগটা কখন বৃদ্ধি পাচ্ছে, কখন কমছে, এই এই ব্যাপারগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি না, মনোযোগ দিচ্ছি না, এই ব্যাপারে আমরা সময় দিচ্ছি না। আমাদের এইদিকে কেয়ারফুল অবজারভেশন, কেয়ারফুল অ্যাটেনশন নাই বললেই চলে, এমন একটা অবস্থায় আমরা এখন সময় পার করছি মেডিকেল ওয়ার্ল্ডে। আমরা এখন কি করছি, রোগী আসলেই এই এত শত শত সিমটমসের দিকে গুরুত্ব না দিয়ে, সিমটমস আছে কি নাই এই পর্যবেক্ষণ না করেই রোগীর কথা শুনলাম, কষ্ট কি, কষ্ট কোন জায়গায়, জাস্ট ইনস্ট্রুমেন্টের উপর ডিপেন্ড করলাম, পরীক্ষা দিলাম, এখন আমার কেমিক্যাল অ্যানালাইসিস, কেমিস্ট্রি, বডির কেমিস্ট্রির কি চেঞ্জ হয়েছে, ফিজিওলজি থেকে প্যাথোলজির কি কি ইনফরমেশন এসেছে, সেগুলোকে ফাইন্ড আউট করলাম, সেগুলোর উপর ভিত্তি করে প্রেসক্রিপশন করলাম। এখন স্যামুয়েল হ্যানিম্যান বলতেছেন যে কথাটা 14 নম্বর এফোরিজমে যদি যান আরো বেশি ক্লিয়ার হবে, যে যদি এই পৃথিবীর পরিচালক স্রষ্টা রোগীর অসুস্থ অবস্থায় লক্ষণগুলো প্রকাশ না করতেন, তিনি দয়া করে অনুগ্রহ করে আমাদেরকে যে লক্ষণগুলো দিয়েছেন, রোগী হয়েছেন, রোগ হয়েছে, এবার তার সাথে সাথে রিলেটেড রেশনাল সুস্পষ্ট লক্ষণ সমষ্টি তৈরি হয়েছে। এখন বর্তমানে আমরা লক্ষণ সমষ্টির সুস্পষ্ট সুন্দর চিত্র পাই না, সেটা আমাদের হাতের কামাই, কারণ আমরা লক্ষণগুলোকে নষ্ট করি, বিকৃত করি, সাপ্রেশন করি। ন্যাচারালি একটা ডিজিজ যখন ডেভেলপ করে, ন্যাচারালি যে লক্ষণ, সুন্দর লক্ষণ সমষ্টি তৈরি হয়, এটাকে স্রষ্টার বিশেষ নিয়ামত হিসেবে 14 নম্বর এফোরিজমে বিজ্ঞানী স্যামুয়েল হ্যানিম্যান মেনশন করেছেন, আরো একটা জায়গায় উল্লেখ করেছেন। এই নিয়ামত রোগ অবস্থায় রোগের পরিচয় বহন করতেছে, এই পরিচয়, ন্যাচারাল পরিচয়টাকে, আইডেন্টিটিকে আমি গ্রহণ করছি না। তো তখন স্যামুয়েল হ্যানিম্যান আরেকটা জায়গায় বলছেন, তাহলে কি এই যে সিমটমস গুলো, রোগীর অনুভূতির ধরন, অনুভূতির পার্থক্য, ইন্ডিভিজুয়ালাইজড ফিলিংস গুলো, এগুলোর কি তাহলে কোনো প্রয়োজন নাই, এগুলোর কি কোনো অর্থ নাই, এগুলো কি অনর্থক ভাবে স্রষ্টা দিয়েছেন? স্রষ্টা তো অনর্থক কোনো কিছুই দেন না, কোনো কিছুই না। এখন এই সুস্পষ্ট সুন্দর সরল ভাবে যে প্রকাশিত লক্ষণগুলো, যেগুলোকে আমরা সহজ সরল ভাবে আমরা নিতে পারি, যে লক্ষণগুলো নেওয়ার জন্য আমাদের হাজার হাজার টাকার পরীক্ষার উপর ডিপেন্ড করতে হয় না, এই লক্ষণগুলোই যদি আমি অবমূল্যায়ন করি, এই লক্ষণগুলো যদি আমি গুরুত্ব না দিই, তাহলে তো স্রষ্টার দেয়া নিয়ামত কি আমি অস্বীকার করলাম, কাজে লাগাইলাম না। স্রষ্টা আমাদেরকে অসুবিধা দেন, সুবিধা দেন, রোগ দেন, সুস্থতা দেন, চিকিৎসা দেন। এখন স্রষ্টা যখন যেই বিষয়টা আমাদেরকে দেন, বা আমাদের হাতের কামাইয়ের কারণে যে বিপর্যয় আসে, সেখান থেকে উদ্ধারের জন্য এখানেই কিছু পথ তৈরি করে রাখেন, এই পথটাকে মূল্যায়ন করার কথা বলা হয়েছে। এখানে এই অনুচ্ছেদের দ্বিতীয় অংশে যে কথাটা বলা হয়েছে, ইন জেনারেল সেন্সে আমরা যে কাজটা করি, এবং বিশেষ করে এলোপ্যাথিক বা অন্যান্য চিকিৎসা পদ্ধতির দিকে উনি হয়তো মেনশন করেছেন স্যামুয়েল হ্যানিম্যান, যে এই প্রকাশিত সিমটমস গুলোর দিকে মূল্যায়ন না করে, ফোকাস না করে, অ্যাটেনশন না করে, মোটেও গুরুত্ব না দিয়ে, সাধারণ সেন্সে ইন জেনারেলি আমরা এখন যা দেখি সেটাই সত্য, যে যেটা স্যামুয়েল হ্যানিম্যান বলেছেন, যে চিকিৎসকগণ এখন ভিতরের
হিডেন সিক্রেট বিকৃতিগুলো দেখতে চাই। অলরেডি প্রকাশিত রোগের পরিচয়কে গুরুত্ব দিচ্ছে না। যা প্রকাশিত না ওই দিকে অধিকতর মনোযোগ দিতে চায়, ওই দিকে মনোযোগ দিয়ে রোগের কারণ নির্ণয় করতে চায়। রোগটা ঠিক কেন ঘটলো, কোন জায়গায় ঘটলো, কথাগুলো সুন্দর, কারণ নির্ণয় করতে চাই। ইন্টেরিয়র লেভেলে কি বিকৃতি এসেছে তা জানতে চাই এবং এর মাধ্যমেই রোগ আরোগ্যের পথ বের করতে চাই। অনুচ্ছেদের কথা এটা, এই কথাগুলো আমার নয়, আপনারা অনুচ্ছেদ থেকে বুঝে পড়লেই বুঝতে পারবেন। এর মধ্য দিয়ে রোগের আরোগ্য করতে চাই, মানে প্রকাশিত ব্যক্তিগত ব্যক্তি স্বাতন্ত্রীকরণ লক্ষণগুলোকে আরোগ্যের উপাদান মনে করেন না। যেগুলোকে স্রষ্টা প্রকাশ করে দিয়েছেন সেগুলোকে আরোগ্যের উপাদান মনে করা হয় না, বা যেভাবে গুরুত্ব দেওয়া উচিত সেভাবে গুরুত্ব দেওয়া হয় না, অবমূল্যায়ন করা হয়, সেগুলোকে ডিসরেসপেক্ট করা হয়। যেই লক্ষণগুলো স্রষ্টা হিডেন রেখেছেন, বা যেই উপাদানগুলো, যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর উপর অধিকতর ফোকাস করতে গিয়ে আমরা অধিকতর যন্ত্র নির্ভর হয়ে পড়েছি, ইনস্ট্রুমেন্ট ডিপেন্ডেন্ট হয়ে গেছি। অথচ স্যামুয়েল হ্যানিম্যান বলছেন যে আমরা চাইলেই একটা রোগীকে বোঝার জন্য রোগীর নিজের অবজারভেশন, রিলেটিভস এর অবজারভেশন, ফিজিশিয়ানস এর অবজারভেশন, এই তিনটা অবজারভেশন থেকে আমরা রোগীটাকে সুন্দরভাবে চিনতে পারি। এবং যেই রোগগুলোতে যদি ডাইনামিক লেভেলে রোগটা সৃষ্টি হওয়ার পরেই প্রথম দিকে রোগীটা আমাদের কাছে আসে, যে রোগগুলোতে প্যাথোলজি এখনো উল্লেখযোগ্যভাবে ডেভেলপ করে নাই, বা যে রোগগুলোতে রোগীর যন্ত্রণা আছে, কষ্ট আছে, ফাংশনাল যে রোগগুলো আছে, ফাংশনাল রোগগুলোই একটা পর্যায়ে অ্যাডভান্স লেভেলে যায় এবং সেখানে অর্গান ড্যামেজ শুরু হয়, সেখানে অর্গান প্যাথোলজি তৈরি হয়, সেখানে একদম ইনস্ট্রুমেন্টাল ফাইন্ডিংস এর মতো বিকৃতি তৈরি হয়। ফাংশনাল রোগগুলো যখন সাধারণত তৈরি হওয়ার পর রোগীরা কষ্ট করে, দেখবেন যে পরীক্ষা নিরীক্ষা করার পরে কোনো যখন ইন্টারনাল হিডেন কোনো বিকৃতি খুঁজে পাওয়া যায় না, যে বিকৃতিটা এখনো মেটেরিয়ালিস্টিক পর্যায়ে যায় নাই, মেটেরিয়াল পর্যায়ে যায় নাই, সুতরাং এখন তো পাওয়া যাবে না। রোগীর ব্যথায় কষ্ট করছে, জ্বালা করছে, যন্ত্রণা করছে, খারাপ লাগছে, অনিদ্রা হচ্ছে, ডিপ্রেশন হচ্ছে, এগুলো তো ইনস্ট্রুমেন্টাল না। দীর্ঘদিন ব্যথা করার পরে যখন লিভার, কিডনি, হার্ট বা কোনো টিস্যুতে, ব্লাড ভেসেলে, কোনো নার্ভে একদম গঠনগতভাবে অথবা রাসায়নিক উপাদানের ওঠানামার মাধ্যমে একটা প্যাথোলজি ডেভেলপ করবে, তখন একটা সময়ের পরে গিয়ে দেখা যাবে যে এখানে এই বিকৃতিটা এসেছে। কিন্তু বিকৃতির পূর্বেই ডাইনামিক ফাংশনাল সেন্সেশনাল লেভেলে যে একটা সময় পার হয়, ওই সময়টাতে কিন্তু যন্ত্রের মাধ্যমে আসলে কিছুই করা যায় না। রোগকে দেখা বা রোগের বিকৃত উপাদানগুলোকে দেখা, সেটা সম্ভব হয় না। অথচ রোগটা আরো অনেক আগে শুরু হয়ে গেছে। এজন্য দেখবেন যে অনেক রোগীরাই আপনার কাছে যখন আসবে, হোমিওপ্যাথদের কাছে আসবে, যে ডাক্তার অনেক চিকিৎসা করেছি, কোনো ফলাফল পাচ্ছি না, অনেক কষ্ট করছি। তো অনেক চিকিৎসা করে আপনি কি কি রোগ পেলেন, বললো যে না আমার তো কোনো রোগ নাই, ডাক্তার বলতেছে। অনেক পরীক্ষা করেছে, বললো যে না আপনার রিপোর্ট সব ওকে আছে, আপনার কোনো রোগই তো নাই। তাইলে আপনি যে কষ্টের কথাগুলো বলতেছেন, এই কষ্টের কথা, এটা কি আসলে মিথ্যা কথা? আপনি কি তাহলে মিথ্যা কথা বলছেন? বললো যে না আমি মিথ্যা কথা বলবো বলবো কেন? আমার অসুস্থতা নিয়ে মিথ্যা বলার দরকারটা কি আমার? মানে তখন আমি জিজ্ঞেস করি, বা আমরা জিজ্ঞেস করা উচিত, যে তাহলে আপনি মিথ্যা বলেন নাই, কিন্তু পরীক্ষা বলছে আপনার রোগ নাই, যন্ত্র বলছে আপনার রোগ নাই, এখন যন্ত্রের কথা সত্য না আপনার কথা সত্য? যন্ত্রের কথা যদি ডিপেন্ড করি, এবং এটা আমরা করছি অলরেডি, যন্ত্রের উপর যদি পুরোপুরি নির্ভরশীলতা আমরা দেখিয়ে দেই, তাহলে রোগীর যে এত এত কষ্টের কথা, যে কথাগুলো এখন যন্ত্র বলছে নরমাল, রোগী বলছে আমার অনিদ্রা, রোগী বলছে কষ্ট, রোগী বলছে আমার অস্থিরতা, রোগী বলছে জ্বালা যন্ত্রণা, এই ইনফরমেশন গুলো, এই বিকৃত মানে যে ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল যে সেন্সেশন গুলো, এগুলোর মূল্য কি তাহলে? তার অর্থ হচ্ছে যে যন্ত্র এখনো মেশিন, মানে মেশিন এখনো রোগ ধরতে পারে নাই, রোগী নিজে অলরেডি রোগ ধরে ফেলছে, তার সেন্সেশন গুলি রোগ।
তার ফিলিংস গুলি রোগ, বিকৃত সেন্সেশন ফিলিংস গুলি রোগ। এই জন্য স্যামুয়েল হ্যানিম্যান অনুচ্ছেদের দ্বিতীয় অংশে যেটা বলছে যে এই গোপন গুপ্ত জগতে বা অদৃশ্য জটিল জগতে রোগ খুঁজতে গিয়ে আমাদের অনেক সময় ক্ষেপণ হয়। প্রকাশিত লক্ষণগুলোর দিকে আমরা অধিকতর গুরুত্ব দেওয়া উচিত এবং সেখান থেকে আরোগ্যের পথ বের করা অধিকতর যৌক্তিক না। অধিকতর যৌক্তিক হচ্ছে সুস্পষ্ট নির্দেশিত লক্ষণগুলোর দিকে মনোযোগ দেওয়া এবং তার মাধ্যমে আরোগ্যের পথ অন্বেষণ করা। তারপর যে কথাটা এখানে স্যামুয়েল হ্যানিম্যান বলেছেন, এটা ওনার জন্যই, উনি ওনার জায়গা থেকে, যোগ্যতার জায়গা থেকে উনি পারফেক্ট। আমাদের জায়গা থেকে হয়তো কথাগুলো আমাদের ব্যক্তিগত জায়গা থেকে হয়তো কথাগুলো বলার অধিকার বা সাহস আমাদের হবে না। তিনি বলেছেন যে এভাবে যারা লক্ষণগুলোকে অবমূল্যায়ন করেন, লক্ষণগুলোকে অপ্রয়োজনীয় মনে করেন এবং লক্ষণের বাহিরে একটা কিছু খুঁজতে চান, একটা কিছুর উপর নির্ভর করতে চান এবং এর মধ্য দিয়ে রোগী আরোগ্য করতে চান, এর মাধ্যমে নিজের জ্ঞানের প্রকাশ করতে চান, জাহির করতে চান, এটা আসলে এক প্রকার ভান করা, প্রিটেন্ডিং করা, অনেক বড় কিছু হয়ে যাওয়ার একটা প্রিটেন্ড করা। এটা স্যামুয়েল হ্যানিম্যানের জায়গা থেকে উনি বলেছেন, এটা আমার ব্যক্তিগত কথা নয়। ঠিক আছে। এবং এই যে কাজটা, যে কাজটার কথা বললাম, যে কাজটার কথা স্যামুয়েল হ্যানিম্যান বলেছেন, যে এর মধ্য দিয়ে লক্ষণগুলোকে অবমূল্যায়ন করা এবং ইন্টেরিয়র হিডেন বিকৃতিগুলোকে বের করার জন্য উঠে পড়ে লেগে যাওয়া, মূল্যবান প্রকাশিত লক্ষণগুলোকে অবমূল্যায়ন এবং অসম্মান করা এবং গুপ্ত ধন বের করার মতো করে জটিল পথ অন্বেষণ করা, এর এই প্রক্রিয়াটাকে পৃথিবীর মেডিকেল রিলেটেড মানুষগুলো প্রকৃত যৌক্তিক, প্রকৃত আরোগ্যকর চিকিৎসা পদ্ধতি মনে করছেন। এটা স্যামুয়েল হ্যানিম্যান বলছেন যে এটা কি প্রকৃত আরোগ্যের পদ্ধতি মনে করা হচ্ছে, যেটা আসলে স্যামুয়েল হ্যানিম্যান বলছেন যে এটা আসলে লজিক্যাল না, কিন্তু মনে করা হচ্ছে এটাই প্রকৃত রেশনাল চিকিৎসা পদ্ধতি। যেভাবে লক্ষণগুলোকে বাদ দিয়ে দাও, লক্ষণগুলো শোনারও প্রয়োজন নাই, গুরুত্ব দেওয়ারও দরকার নাই, বা লক্ষণগুলোর ইন্ডিভিজুয়ালাইজেশন করা, ব্যক্তি স্বাতন্ত্র্য করা, তার ফিলিংস গুলো নেওয়া, তার মোডালিটিস নেওয়া, তার অ্যাগ্রাভেশন এমিলিউরেশনের টাইমস গুলো বোঝা, এটা আমরা করছি না, বা সামগ্রিক মেডিকেল সায়েন্সে এটাকে অবমূল্যায়ন করা হচ্ছে। যখন করোনা ভাইরাসের সময় পৃথিবীব্যাপী মানুষ মানে ব্যাপক কষ্টে জর্জরিত, অসংখ্য অগণিত মানুষ মারা যাচ্ছিলেন, সুস্পষ্ট লক্ষণ রোগীদের মধ্যে ছিল, তখনও কিন্তু লক্ষণ ভিত্তিক চিকিৎসার গুরুত্বটা পাচ্ছিল না। একটা সময় দেখলো যে না, এখনো ভ্যাকসিন হয়নি, যখন ভ্যাকসিনের আবিষ্কার হয়নি, তখন একটা পর্যায়ে মেডিকেল গবেষণা সংস্থাগুলো থেকে বলা হচ্ছে যে লক্ষণ সাদৃশ্য চিকিৎসা করো। স্যামুয়েল হ্যানিম্যানের কথার সত্যতা আপনি আবার প্রিভিয়াস হিস্ট্রিগুলো আপনি দেখলে বুঝতে পারবেন, যে করোনার সময় যে ঘটনাটা একদম প্রথম দিকে, ভ্যাকসিন আবিষ্কার হওয়ার পূর্বেই রোগীরা যখন অসংখ্য অগণিত রোগী মারা যাচ্ছে, অসুস্থ হচ্ছে, কষ্ট করতেছে, প্রকৃত কোনো মেডিসিন নির্ধারিত হচ্ছে না, বা অন্যান্য অনেক বিষয় এখনো অস্পষ্ট, তখন বলা হচ্ছে যে লক্ষণ ভিত্তিক চিকিৎসা করো। তাইলে এইরকম বিপদে পড়ে লক্ষণ ভিত্তিক চিকিৎসার মূল্যায়নটা কিন্তু করা হচ্ছিল। ঠিক আছে। এবং আবার অন্যদিকে দেখা যাচ্ছে কি হোমিওপ্যাথিক চিকিৎসায় আহ এই মহামারী রোগের চিকিৎসার একটা সুযোগ আছে, চিকিৎসা করা যায় যদি হসপিটাল ম্যানেজমেন্টের পাশাপাশি হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজকে, যারা প্রকৃত যোগ্য, ভালো সুযোগ দেওয়া হতো যে হোমিওপ্যাথিক চিকিৎসায় লক্ষণ ভিত্তিক চিকিৎসা তোমরা করো, আর হসপিটাল ম্যানেজমেন্ট গুলো হসপিটাল থেকে দেওয়া হবে, তাহলে দেখা যেত যে একটা বেশ বিশাল ভালো একটা সার্ভিস মানবতাকে দেওয়া যেত। কিন্তু এই সুযোগটা কিন্তু দেওয়া হয় নাই, বরং অনেক জায়গায় বিচ্ছিন্নভাবে অনেক জায়গায় যারা হোমিওপ্যাথিক চিকিৎসা দিতে চেয়েছেন তারা অনেক বাধার সম্মুখীন হয়েছেন। কারণ লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি প্রকৃতপক্ষে হোমিওপ্যাথিক চিকিৎসা, এবং প্রকৃতপক্ষে এই হোমিওপ্যাথিক চিকিৎসায় যখন লক্ষণ ভিত্তিক চিকিৎসা দেওয়া হবে এবং এর মাধ্যমে যখন একটা বিশাল একটা জাগরণ তৈরি হবে, এই ব্যাপারটা হয়তোবা অন্য কোনো জায়গায় এটাকে পজিটিভলি গ্রহণ করবে না।
তো এই এই কথাগুলো ব্যক্তিগত কথা না, সামষ্টিকভাবে এই কথাগুলো আমাদের বোঝার বিষয়, এজন্য বলা, ব্যক্তিগত কোনো ইন্টেনশন থেকে বলা না। তো এজন্য লক্ষণ ভিত্তিক চিকিৎসার গুরুত্ব অনেক বেশি। এরপরে এই অনুচ্ছেদেরই এর পরের যে পার্টে স্যামুয়েল হ্যানিম্যান যে পার্টটা বোঝাতে চেয়েছেন, যেটা অলরেডি আমি বলেছি, তিনি বলতে চেয়েছেন যে রোগের প্রকৃত পরিচয় আসলে লক্ষণগুলোর মধ্যে দিয়ে প্রকাশিত হয়ে যায়। একটা রোগীর মাথা থেকে পা পর্যন্ত তার ভিতরের কথা, বাহিরের কথা, মেন্টাল, ইমোশনাল যেই কথা, রোগী অসুস্থ অবস্থায় যতগুলো পরিবর্তিত অল্টার্ড মেন্টাল, ফিজিক্যাল, ইমোশনাল সিমটমস নিয়ে আসেন, এই অল্টারেশন যেটা আমরা গতকালকে পড়েছি, এর আগের অনুচ্ছেদে পড়েছি, অল্টারেশন অফ হিউম্যান বিং যেটা হয়, তিনি হচ্ছে সিক বিং। মানে একটা সুস্থ মানুষ, হেলদি বিং যখন অল্টার্ড, পরিবর্তিত, বিকৃত সেন্সেশন, বিকৃত ফাংশন, বিকৃত ফিলিংস গুলো ডেভেলপ করবে, যা এখনো ফাংশনাল পর্যায়ে আছে, এখনো সেন্সেশন লেভেলে আছে, অনুভূতি এবং কার্যের বিশৃঙ্খলা, বিকৃতি শুরু হয়ে গেছে। এই অনুভূতি, কার্যের বিশৃঙ্খলা এবং একটা পর্যায়ে তার ফিজিক্যাল অন্যান্য যে সিমটম গুলো এক্সটার্নালি একদম প্যাথোলজিক্যালি গ্রো করবে, এই সবগুলোই মানে লক্ষণের অন্তর্ভুক্ত। এবং এই সবগুলো লক্ষণ সমষ্টি একসাথে করার পরে যে লক্ষণ সমষ্টি পাওয়া যাবে, এই লক্ষণগুলোই হচ্ছে প্রকৃত রোগ। এই লক্ষণগুলোই হচ্ছে প্রকৃত রোগ এবং রোগীর পরিচয় বহন করে, রোগীর প্রকৃত আইডেন্টিটি এটা। একটা পর্যায়ে গিয়ে যখন যন্ত্র নির্ভর কিছু সিমটমসের জরুরি অবস্থা তৈরি হয়, যখন একটা অর্গান ড্যামেজ হয়ে যাবে, যখন মেডিসিনাল সীমানা অতিক্রম করবে, এই সময়টা পার হয়ে যাওয়া, এখন তো এই সময়টা যে পার হয়ে যাচ্ছে, প্যাথোলজি বা যন্ত্র নির্ভর সিমটমস গুলো, যন্ত্র নির্ভর যেই ইনফরমেশন গুলো আসার আগে একটা সময় পর্যন্ত যে সময়টা পার হয়ে যায়, এই সময়টাতে যদি সঠিকভাবে লক্ষণ ভিত্তিক চিকিৎসা দেয়া যায়, তাহলে হয়তো বর্তমান পৃথিবীর যারা অ্যাডভান্স রোগে আক্রান্ত, অ্যাডভান্সড প্যাথোলজিতে আক্রান্ত, যাদেরকে একটা পর্যায়ে গিয়ে অর্গান ট্রান্সপ্লান্টেশন করতে হয়, যাদেরকে একটা পর্যায়ে গিয়ে দেখা যায় কি সার্জিক্যাল হেল্প নিতে হয় বা অন্য কোনো ইমার্জেন্সি হেল্প নিতে হয়, এই পর্যায়টা হয়তো বা 50 to 60 বা আরো বেশি পার্সেন্ট কমিয়ে নিয়ে আসা যাবে। ডাইনামিক লেভেল থেকে যখন সিমটমসের উপর ডিপেন্ড করে চিকিৎসা দেওয়া হবে এবং সেই চিকিৎসায় যদি প্রকৃত সামগ্রিক লক্ষণগুলোকে, প্রকৃত রোগ ধরে চিকিৎসা করা হয়, লক্ষণগুলো দূর করে দেওয়া হয়, এবং স্যামুয়েল হ্যানিম্যান বলছেন যে লক্ষণগুলো যেহেতু ভিতরের অসুস্থতার জ্ঞাপক, এখন লক্ষণগুলো দূর করা মানেই হচ্ছে ভিতরের প্যাথোলজি, যা যা আমরা খুঁজতে চাচ্ছি, যে রোগটা কোথায় হলো, কোন উপাদানটা বেড়ে গেল, কিসের কারণে হইলো, কেমিস্ট্রিতে কি বিকৃতি আসলো, আমার এই বডির ফিজিওলজিতে কি কি বিকৃতি আসলো, এটা ইন্টারনাল এবং এক্সটার্নাল, একটার সাথে আরেকটার ইন্টার কানেক্টেড। এখন প্রকাশিত লক্ষণগুলো ধরে যখন চিকিৎসা করা হবে, তখন অটোমেটিকলি হচ্ছে ভিতরের বিকৃতিগুলো ঠিকঠাক হয়ে যাবে, ব্যালেন্সড হয়ে যাবে। কারো যদি ঘুম না হয়, অস্থিরতা লাগে, অশান্তি লাগে, খারাপ লাগে, মৃত্যুর ভয় কাজ করে, প্রচন্ড দুর্বল, প্রচন্ড ক্লান্তি, ফ্রাস্ট্রেশন, লক্ষণ সমষ্টি অনুসারে আপনি তাকে আর্সেনিক অ্যালবাম দিলেন, নির্দিষ্ট নিয়মে 30-200 প্রয়োগ করলেন, নির্দিষ্ট রিপিটেশনে। রোগী এসে বললো যে ডাক্তার, আমার এখন এই ঘুমের সমস্যা চলে গেছে, ঘুম খুব ভালো হচ্ছে, আমার দুর্বলতা কেটে গেছে, আমার এখন অস্থিরতা নাই, মৃত্যু ভয় কাজ করে না, এখন যথেষ্ট ভালোভাবে আমি চলতে পারছি। এই তার ফিলিংসটা আগে যখন বিকৃত হয়েছে, ফিলিংস আপনাকে বলে দেওয়ার কারণে, যখন তিনি অসুস্থ হয়েছেন, ফিলিংস গুলো আপনাকে বলেছে, ফাংশনাল এবং সেন্সেশনাল সিমটমস গুলো আপনাকে দেওয়ার পরে আপনি চিকিৎসা দিলেন লক্ষণ সাদৃশ্যে, তখন তার রক্তের কি উপাদান বেড়ে গেল, কোন উপাদানটা কমে গেল, তার ব্রেনের কোনো সমস্যা হইল কিনা, তার হার্টের সমস্যা হইল কিনা, আপনি প্যাথোলজিক্যাল কোনো পরীক্ষা করে নিশ্চিত না হয়ে সিমটমসকে ধরে নিশ্চিত হয়ে ওষুধ দিলেন, রোগীর সিমটমস গুলো চলে গেল। চলে যাওয়ার পরেও কি এখন সন্দেহ করার কোনো সুযোগ আছে যে বোধহয় তার এখনো তার লক্ষণ চলে গেছে, ঘুম ভালো হচ্ছে, তার
খাবার রুচি ঠিকঠাক আছে, দুর্বলতা কেটে গেছে, মৃত্যু বই চলে গেছে, কিন্তু তার রোগটা এখনো ভিতরে রয়ে গেছে। এটা কি মনে করার কোনো কারণ আছে? মনে করার কোনো লজিক্যাল কারণ নাই। এই কথাটাও অ্যাফোরিজম সম্ভবত অ্যাফোরিজম 7 বা এর পরবর্তী অ্যাফোরিজম গুলো আমরা দেখবো। হ্যাঁ, 7 নম্বর অ্যাফোরিজমে আছে। এবং এরপরে আরেকটা অ্যাফোরিজমে এর চেয়েও বেশি স্পষ্ট করে বলা আছে, আমি সেটা দেখবো। লক্ষণগুলো যখন চলে যাবে, বিকৃত লক্ষণগুলো ফাংশনাল এবং সেন্সেশনাল, তখন ভিতরের রূপটা লুকায়িত আছে, এটা মনে করার কোনো রেশনাল, রেডিক্যাল, লজিক্যাল কোনো কারণ নাই। এজন্য চূড়ান্ত লেভেলে যাওয়ার আগেই যদি রোগীটাকে ধরা যায়, রোগটাকে হোমিওপ্যাথির পরিভাষায় প্রকৃত রোগের পরিচয় ধরা যায়, এবং তার হোমিওপ্যাথিক ভিত্তিক বা হোমিওপ্যাথিক ফিলোসফি অনুসারে লক্ষণ ভিত্তিক চিকিৎসা দেওয়া যায়, লক্ষণগুলোকে কোনোভাবে বিকৃত না করা হয়, রিমুভ করা হয়, সাপ্রেশন না করা হয়, অ্যানিহিলেশন করা হয়, ভিতর থেকে একদম ফ্রম ইনার টু আউটার লক্ষণগুলোকে রিমুভ করে দেওয়া হয়, কোনোভাবে বিকৃত করা হয় না, সাপ্রেশনও করা হয় না। যদি এটা করা হয় তাহলে রোগ ভালো হবে এবং প্যাথোলজির অ্যাডভান্স স্টেজ বা অর্গান প্যাথোলজি ডেভেলপ করার সুযোগই তৈরি হবে না। কিন্তু এমন রোগী যদি আসে যাদের ক্ষেত্রে ডাইনামিক এবং ফাংশনাল বা সেন্সেশনাল অনুভূতি এবং কার্যগত লক্ষণগুলো অতিক্রম হয়ে এখন পেটটা অনেক বড় দেখা যাচ্ছে, পা দেখা যাচ্ছে, দুইটা পায়ে অনেক পানি, চেহারাতে পানি, তার অতিরিক্ত শ্বাসকষ্ট হচ্ছে, বুক ধড়ফড় করছে, ওই অবস্থায় যদি একজন ফিজিশিয়ান মনে করেন যে আমি পরীক্ষা নিরীক্ষা করে ইন্টেরিয়র এর বিকৃতিগুলো দেখতে চাই, তার লিভারটা বড় হয়ে গেল কিনা, তার লাংসে পানি জমে গেল কিনা, হার্টের কোনো গঠনগত বিকৃতি আসা গেল কিনা, বা মস্তিষ্কের কোনো গঠনগত বিকৃতি আসলো কিনা, করা হলো, উপযুক্ত বিশেষজ্ঞ চিকিৎসক যিনি, তিনি করবেন। বিশেষজ্ঞ চিকিৎসক তিনি অর্গান প্যাথোলজি নিশ্চিতভাবে জানার পরে বা ইন্টারনাল প্যাথোলজিগুলো জানার পরে, কেমিস্ট্রির বিকৃতিগুলো জানার পরে তিনি ওনার নিয়ম অনুসারে, বিশেষজ্ঞ চিকিৎসকের নিয়ম অনুসারে চিকিৎসা দিবেন। এখন একজন হোমিওপ্যাথিক চিকিৎসক এখানে আসলে কি করবে? হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে যখন আসবে, এই অর্গান প্যাথোলজি নিয়েও যখন আসবে, তখনও কিন্তু তিনি লক্ষণকে ভিত্তি করে চিকিৎসা দিতে বাধ্য। কারণ হোমিওপ্যাথিতে এমন কোনো মেডিসিন প্রকৃতপক্ষে প্রুভড হয় নাই যা একটা অর্গানকে টার্গেট করে রোগের নাম অনুসারে লক্ষণ ছাড়াই দেওয়া যায়। অর্গানকে আপনি টার্গেট করতে পারবেন, রোগের নামকে কাজে লাগাতে পারবেন, প্যাথোলজি কাজে লাগাতে পারবেন, কিন্তু লক্ষণগুলোকে কাজে লাগানোর পরে, আর লক্ষণগুলো যদি কাজে লাগানো যায়, ইন্ডিভিজুয়ালাইজেশন করা যায়, তখন তো এই অর্গান সিমটমস গুলোকে আপনি না ধরলেও মেডিসিন তখন রেসপন্স করে। তাইলে বোঝা গেল যে পারফেক্ট কেস টেকিং করে যখন হোমিওপ্যাথিক্যালি চিকিৎসা করা হয়, হোমিওপ্যাথিক্যালি চিকিৎসা দেওয়ার সুযোগ থাকে, যে ইমার্জেন্সি হসপিটাল ম্যানেজমেন্টের জরুরত নাই, ইমার্জেন্সি ভাবে সার্জারির প্রয়োজন নাই, এমন অবস্থা নাই যেটা মেডিসিনাল সীমানা অতিক্রম করেছে। মেডিসিনাল সীমানা ওভারকাম করেছে, সময় ডাইনামিক লেভেল, ফাংশনাল লেভেল পার হয়ে অনেক সময় অতিক্রম হয়ে গেছে অলরেডি। এখন শুধুমাত্র ডাইনামিক নাই, ফাংশনাল লেভেলে নাই, অ্যাডভান্স প্যাথোলজিক্যাল স্টেজে এমন অবস্থায় চলে গেছে যেখানে আপনার এখন কিডনিটাকে চেঞ্জ করতে হবে, যেখানে অপারেশনটাই এখন জরুরত হয়ে গেছে। সেখানে এটার সাথে সম্পৃক্ত বিশেষজ্ঞ চিকিৎসক অবশ্যই চিকিৎসা দিতে বাধ্য বা দিবেন, বা আমরা তা এই রোগীটাকে ছেড়ে দিতে বাধ্য। কিন্তু হোমিওপ্যাথিক্যালি চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আমরা যে অবস্থায় চিকিৎসা করি না কেন, প্রকৃত রোগের পরিচয়টা ধরেই চিকিৎসা দিতে হয়। এবং যখন আমরা আমাদের লিমিটেশন বুঝবো, আমাদের সীমাবদ্ধতা নির্ধারিত হবে, আমরা রোগীটাকে বিশেষজ্ঞ চিকিৎসকের হাতে সুন্দরভাবে ছেড়ে দিব। এটাই হচ্ছে পারফেক্ট হোমিওপ্যাথিক চিকিৎসকের বৈশিষ্ট্য। যেই রোগীটা মেডিসিনাল সীমানা অতিক্রম করবে, সেই রোগীটাকে আমাদের ধরে রাখার জরুরত নাই। যেই রোগীটাকে আমরা মনে করব মেডিসিন দিয়ে চিকিৎসা করা যাবে, যেই রোগীটা আফটার অপারেশনে হোমিওপ্যাথির দিকে আবার আসবে, অপারেশন করা হলো, সার্জারি করা হলো, এখন আবার তার অপারেশন করা মানে একটা অর্গানের একটা সমস্যা বা একটা প্যাথোলজি রিমুভ করা হলো, কিন্তু সামগ্রিক রোগীটার যেই সেন্সেশন গুলো তখনও কিন্তু দূর হয়ে যাবে না। তার মানসিক অস্থিরতা, তার ঘুমের সমস্যা, বা যে অন্যান্য মলমূত্রের সমস্যা,
তার যে এই হতাশা, ডিপ্রেশন, স্যাডনেস, ইরিটেবিলিটি, এই লক্ষণগুলো কিন্তু একটা অপারেশনের মাধ্যমে একটা অর্গানের একটা পার্টের একটা রোগ দূর হলো, এই লক্ষণগুলো কিন্তু তখনও দূর হয়ে যায় না। তো আফটার সার্জারিতেও যখন একটা রোগী আসবে হোমিওপ্যাথিতে, তখনও তার জন্য সুন্দর চিকিৎসার সুযোগ আছে। বিফোর সার্জারিতে যখন একটা রোগী আসবে, তারও সিমটম ধরে চিকিৎসার সুযোগ আছে। যেখানে আমাদের লিমিটেশন, সীমাবদ্ধতা, বিকল্প চিকিৎসার জরুরত হবে, সেখানে রোগীটাকে বিকল্প চিকিৎসার জন্য ছেড়ে দেওয়া। এবং যেখানে আমাদের কাজের পার্ট, সেখানে এই লক্ষণগুলোকেই রোগের প্রকৃত পরিচয় ধরে চিকিৎসা করা। যদি প্যাথোলজিক্যাল বা ইনস্ট্রুমেন্টাল লক্ষণগুলো আমরা নিয়েও থাকি, সেটাও লক্ষণগুলোর এই লক্ষণ সমষ্টির একটা পার্ট মাত্র। জাস্ট ওটাকে ধরেই চিকিৎসা দেওয়ার চান্স বা সুযোগ নাই, বা ওইটাই রোগ না। আমরা বলছি যে লিভারে একটা ঘা হলো, লিভারটা শুকিয়ে গেল, কিডনিটা কাজ করছে না। এখন বাহ্যত মানে স্থূল অর্থে এটাই রোগ, কিন্তু স্যামুয়েল হ্যানিম্যান বলছেন যে না, এটাও তো রোগ না, এটা রোগের চূড়ান্ত ফল। একটা বীজ বপন করা হলো, বীজটা উপযুক্ত পরিবেশ পেল, বীজ থেকে ধীরে ধীরে যেই গাছ হবে, গাছ থেকে ডালপালা গজাবে, বড় হবে, ফল হবে, ফুল হবে, ফল হবে। এখন এই এই ফলটাই তো চূড়ান্ত ভাবে গাছের সার্বিক অংশ না, বা ফলটাকে ছিঁড়ে ফেললেন মানে ফল আর ধরবে না, ব্যাপারটা এমন না। প্যাথোলজিটা হচ্ছে টোটাল গাছটার একটা ফাইনাল রেজাল্ট, ফাইনাল ইফেক্ট। এটা কজ না। কজ এন্ড ইফেক্ট, কারণ কার্যকারণ যে বলা হয়, এই কার্যকারণের ক্ষেত্রেও এটাকে কারণ ধরা হচ্ছে। যে তার প্রস্রাব হচ্ছে না কিডনি ড্যামেজের কারণে, এটাও কিন্তু ভাইটাল কজ না। তার পায়খানা ঠিকঠাক হচ্ছে না, লিভার ঠিকঠাক মতো কাজ করছে না। এখন স্যামুয়েল হ্যানিম্যান বা ডাক্তার কেন্ট প্রশ্ন করেছেন যে লিভার ঠিকঠাক মতো কাজ করছে না কেন, এটা বের করতে হবে। লিভারটা বড় হয়ে গেছে কেন, ওইটাকে বের করতে হবে। ওইটার দিকে যদি আমরা যাই, তার শুধুমাত্র এই ইন্টেরিয়র কি বলে এই বস্তুগত প্যাথোলজির পর্যন্ত আমাদের সীমানা না। তখন যেতে যেতে, যেটা পরবর্তী পার্টে এই অনুচ্ছেদে বলা হয়েছে, আমরা যে রোগটাকে প্রকৃত হিডেন রোগটাকে জানতে চাচ্ছি, এই হিডেন রোগটা তো শুধুমাত্র এই ইন্টেরিয়র কেমিস্ট্রির বিকৃতি জানার না, ইন্টেরিয়র রোগটা তো স্পিরিচুয়াল। এই অনুচ্ছেদেরই আপনার পাদটিকায় 6 নম্বর অনুচ্ছেদের পাদটিকায় এটা ক্লিয়ার করা হয়েছে যে আমি যখন ইন্টেরিয়র রোগটাই জানতে চাই, সেটা তো স্পিরিচুয়াল জায়গা থেকে শুরু হয়, ভাইটাল ফুডস থেকে শুরু হয়। এখন ভাইটাল ফুডস ঠিক যেই পয়েন্ট থেকে, যেই কারণ থেকে রোগটা শুরু করে, ওই কারণটা যেটা 1 নম্বর এফোরিজমে বলা হয়েছে, সম্ভবত 12 নম্বর এফোরিজমে বলা হয়েছে। 1 নম্বর এফোরিজম অলরেডি আমরা আলোচনা করেছি, যে ওই স্পিরিচুয়াল কজ, যেটা যেখান থেকে জীবনী শক্তির অসুস্থতা শুরু হয়, তারপর সেন্সেশন, ফাংশন, তারপর বডির ফিজিওলজিক্যাল বিকৃতি, প্যাথোলজি, তারপর অর্গান প্যাথোলজি, এভাবে যে আসে। এখন ইন্টেরিয়র যেতে যেতে তো আপনার ওই ওই পর্যন্ত যাওয়া লাগবে। এখন এই স্পিরিচুয়াল বিং বা স্পিরিচুয়াল ভাইটাল ফোর্স বা ইনভিজিবল ডাইনামিক জীবনী শক্তি, যেটা অদৃশ্য গতিশীল জীবনী শক্তির অসুস্থতার যেই সেন্ট্রাল ফ্র্যাকচার, মানে জীবনী শক্তির ফ্র্যাকচার, এটা কোনো হাড়ের ভাঙ্গন না, জীবনী শক্তির ভাঙ্গন, জীবনী শক্তির হারমোনিয়াস টোন বা সুশৃঙ্খল যে সুরেলা অবস্থা, এটা যখন ডিসহারমোনিয়াস টোনে চলে যায়, ডিজিজড ভাইটাল ফোর্স, এটা চিরকালই হিডেন থাকবে, লুকায়িত থাকবে। এবং এটাই তো বাস্তব। এত অত্যাধুনিক যন্ত্রপাতি হওয়া সত্ত্বেও, আবিষ্কৃত হওয়া সত্ত্বেও, আমরা কিন্তু জীবনী শক্তির উপস্থিতিটাই এখনো পর্যন্ত ফাইন্ড আউট করতে পারি না বা স্বীকৃতি দিচ্ছি না। স্যামুয়েল হ্যানিম্যান বলছেন যে জীবনী শক্তি আমাদের বডির প্রতিটা অর্গানকে একসাথে সংঘবদ্ধ করে পরিচালনা করছে। ব্যাপারটা এমন না যে আমার আহ একটা গাড়ির পার্টসের সাথে আমার হাত, পা, চোখ, কানের কম্পেয়ার করব, এবং একটা গাড়ির পার্টসের মতো করে একটা পার্টস খুলে নিয়ে আরেকটা পার্টসের জায়গায় আমরা বসিয়ে দিব। যতক্ষণ পর্যন্ত জীবনী শক্তির সাথে ইন্টার কানেকশন না ঘটবে, জীবনী শক্তি আগে এলাও না করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার অর্গান কাজ করে না। এজন্য দেখা যায় কি, জীবনী শক্তির ডিসঅ্যাপিয়ারেন্স যখন হয়, জীবনী শক্তি যখন চলে যায়, জীবনী শক্তির উপস্থিতি যখন আর থাকে না, যখন শুধুমাত্র বডিটা থাকে, যাকে স্যামুয়েল হ্যানিম্যান বলছেন যে একটা জড় বস্তু মাত্র,
জীবনী শক্তি নাই, স্পিরিট নাই, সোল নাই, স্পিরিচুয়াল ফোর্স নাই, ভাইটালিটি নাই, ভাইটাল ফোর্স নাই, তখন বডি এবং বডির যে ইন্টারনাল অর্গানগুলো আছে প্রতিটাই তখন জড় অবস্থা হয়ে যায়। ফলশ্রুতিতে তখন একটা মানুষ মারা যাওয়ার পরে তার অর্গানগুলো থাকে, তার বডি থাকে, কিন্তু তার টোটাল মেকানিজমটাই স্টপড হয়ে যায়। কমপ্লিট বডি মেকানিজম বন্ধ হয়ে যায়, অর্গানগুলো অকার্যকর হয়ে পড়ে। এই অর্গানগুলো যে এতদিন জীবনী শক্তির উপর ডিপেন্ড করে চলতো, নির্ভর করতো জীবনী শক্তির উপর, এটা কিন্তু স্পষ্ট। তাহলে এখন এই জীবনী শক্তিটাকে আমরা দেখতে পাচ্ছি না, যন্ত্র দিয়ে তার বেসরুল অবস্থা বা তার স্ট্রাকচার আমরা দেখতে পাই না। তাহলে আসলে আমরা আমরা যদি প্রকৃত অর্থেই প্রকৃত কারণ জানতে চাই, রোগের ফান্ডামেন্টাল কারণ ধরে চিকিৎসা করব আমরা বলতে চাই, তাহলে আমরা যেই উপাদানগুলোর পিছনে সময় ব্যয় করছি এবং যে উপাদানগুলোকে, যে সিমটমস গুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি না, এটাও আসলে এখানে রেশনাল না। কারণ ফান্ডামেন্টাল কজ তো ওইটাও না যে একটা রক্তের উপাদান বেড়ে যাওয়া। ফান্ডামেন্টাল কজ তো এটা না যে আমার লিভারের পানি জমে গেছে এটা বের করলাম, এটাও তো ফান্ডামেন্টাল কজ না। বাইরে যেমন একটা সিমটমস, যে আমার হাত ব্যথা করছে, হাত জ্বালা করতেছে, একটা ইরাপশন বের হয়েছে, ইন্টারনালি লিভার একটা অ্যাবসেস হলো, এটা একটা সিমটমস ধরতে পারেন, সিমটমস হিসেবে একটা পার্ট হিসেবে নিতে পারেন। এখন এই সিমটমসের ফিলিংসটা কি, তার ব্যথাটা কখন বাড়ে, আপনি লিভারের একটা সমস্যা বের করলেন, একটা প্যাথোলজিক্যাল পরীক্ষা করলেন, অসুবিধা তো নাই। এখন বের করার পরে এখন এই এটার সাথে অনুভূতিটা কি, এই রোগটা নিয়ে তার চিন্তা কি, কল্পনা কি, অনুভূতি কি, ব্যথাটা কখন বাড়ে কখন কমে, এটা কি আপনি আপনার যন্ত্র আপনাকে বলে দিতে পারবে? কখনোই বলতে পারবে না। তাহলে দেখা যাচ্ছে যে আপনি যন্ত্রের মাধ্যমে ফাইন্ড আউট করা যে সিমটমস গুলো, তা ধরে ডাইনামিক জীবনী শক্তির চিকিৎসাটা কিন্তু আসলে করতে পারছেন না, বা সামগ্রিকতা এখানে প্রকাশিত হচ্ছে না, বা ফান্ডামেন্টাল কারণ এটাও না যে লিভারের বা কিডনির বা হার্টের একটা কজ বের করলেন, একটা প্যাথোলজি বের করলেন, ওইটাই ফাইনাল এন্ড প্রথম কারণ, প্রাইমারি কজ এটা না। যেটা অনুচ্ছেদের শেষ অংশে, শেষ অংশে আপনারা দেখবেন যে প্রিমা কজ বলা হয়েছে শব্দটা, যে আমরা যে প্রিমা কজ খুঁজি বা প্রাইমারি কজ খুঁজি, ফান্ডামেন্টাল রুট কারণ খুঁজি, এই রুট কারণ তো এটা না। একটা উপাদান বেড়ে যাওয়া, একটা উপাদান কমে যাওয়া, কেমিস্ট্রির বিকৃতিগুলো ফাইনাল কজ না। জীবনী শক্তির বিকৃতি হয়েছে, তারপর সেন্সেশনাল ফাংশনাল, এরপরে হচ্ছে ইন্টারনাল বডিতে যে একই সুরে আপনার যে প্যাথোলজির পরিবর্তনগুলো আসে। এজন্য স্যামুয়েল হ্যানিম্যান বলছেন যে একজন প্রকৃত চিকিৎসকের দায়িত্ব কি, তাহলে এই কথাগুলোর জটিলতা কেন? এজন্য স্যামুয়েল হ্যানিম্যান বলছেন, যেটা এই অনুচ্ছেদে বলা, ওনলি হি শুড অ্যাসার্টেইন দ্য মরবিড অ্যাকশন অফ দ্য ডিজিজড ভাইটাল ফোর্স। এজন্যই তিনি জীবনী শক্তির অসুস্থতা জ্ঞাপক অ্যাকশন গুলোকে বের করা। এখন আমার বিদ্যুৎ আছে কি নাই, আমার ঘরে বিদ্যুৎ আছে কি নাই, এটা বোঝার জন্য আমি অ্যাকশন এর দিকে তাকাবো, যে আমার সুইচ অন করলে ফ্যানটা কি ঘুরছে কি ঘুরছে না, লাইট জ্বলছে কি জ্বলছে না, আমার কম্পিউটার চলছে কি চলছে না। আমার এই বিদ্যুতের উপর ডিপেন্ডেন্ট যে অ্যাকশনগুলো, এই অ্যাকশনগুলো যদি নির্দিষ্ট সুরে হয়, নির্দিষ্ট ব্যালেন্সে হয়, নির্দিষ্ট নিয়মে চলতে থাকে, তাহলে ধরে নেব যে বিদ্যুতের যে কি বলে গতি বা ভাইব্রেশন বা যে পরিমাণ থাকা দরকার এখানে, পরিমাণ ঠিক আছে, এর আনুপাতিক রেশিও ঠিক আছে, আমার মেশিনের উপর অতিরিক্ত ভোল্টেজ আসতেছে না, মেশিন নষ্ট হয়ে যাবে না, আমার পার্টস নষ্ট হবে না, এবং নির্দিষ্ট নিয়মে চলছে। আবার যখন একদম অনুপস্থিতি হবে, ধরে নেব যে বিদ্যুৎ নাই। এখন এই জায়গাটা ফাংশন দিয়ে বোঝা যাচ্ছে। এখন এই যতক্ষণ পর্যন্ত ইজিলি ফাংশন থেকে বোঝা যায়, মরবিড অ্যাকশন থেকে বোঝা যায়, ততক্ষণ পর্যন্ত অ্যাকশনের উপরেই আমরা ডিপেন্ড করব। জীবনী শক্তি যখন অসুস্থ হবে, জীবনী শক্তিকে দেখা যায় না, এবং এটা কখনোই দেখা যাবে না জীবনী শক্তি কিভাবে অসুস্থ হলো, ঠিক কোন কারণ থেকে অসুস্থ হলো, ওই কারণটা অনেক সময় নির্ধারণ করা যায় না। কারণ নির্ধারণ করা যায় না, অনেক পরে আমরা যাকে কারণ বলছি সেটা আসলে ইফেক্ট, সেটা আসলে রেজাল্ট, সেটাকে কারণ বলা হয় নাই। আমরা যে অর্গানের প্যাথোলজিটাকে কারণ বলছি যে এই কারণে এর ব্যাপারটা, ওইটাও ফান্ডামেন্টাল কারণ না। গতকালকেও আমাকে একজন বললো যে ডাক্তার, আপনি তো চিকিৎসা দিচ্ছেন, আবার তো সিরাম ক্রিয়েটিনিন অনেক বেড়ে গেছে, তো এটা বেড়ে যাওয়ার কারণ বলা হচ্ছে
আমি যেহেতু এই প্যাথোলজির উপর ডিপেন্ড করে চিকিৎসা দেওয়ার জায়গা থেকে আমি অজ্ঞ, এখন স্বাভাবিকভাবে আমি বলি যে বিশেষজ্ঞ চিকিৎসক কি বলেন। তো বললো যে বিশেষজ্ঞ চিকিৎসক বলতেছে এখন ক্রিয়েটিনিন বেড়ে যাওয়ার কারণ হচ্ছে অ্যালবুমিন বেশি যাচ্ছে, অ্যালবুমিন অনেক বেশি যাচ্ছে প্রস্রাবের সাথে। তো আমি বললাম যে তাহলে অ্যালবুমিন বেশি যাওয়ার কারণে সিরাম ক্রিয়েটিনিন বেশি হয়েছে বা বেড়ে যাচ্ছে, এটা যদি হয় তাহলে স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আসবে যে অ্যালবুমিনটা কেন বেশি যাচ্ছে। তো আমি এটা ওনাকে প্রশ্ন করলাম যে তাহলে অ্যালবুমিন বেশি যাচ্ছে কেন। তো বললো যে এই তো কিডনি কাজ করতেছে না এই জন্য। তাহলে অ্যালবুমিনটাও এখানে মূল কারণ না, কিডনি কাজ করতেছে না ঠিকঠাক মতো, কিডনির যে ফাংশনাল এবং স্ট্রাকচারাল যে ব্যত্যয় বিশৃঙ্খলা তৈরি হয়েছে, এবং এখানে বিশেষজ্ঞ চিকিৎসক অবশ্যই আরো ভালো বুঝবেন এখানে, তাহলে এখানে অর্গানের যে ড্যামেজ একটা কন্ডিশন, এই কারণে এখন মানে ডিসফাংশন গুলো বা প্যাথোলজি গুলো এখানে ডেভেলপ করছে। এখন প্রশ্ন আসবে যে তাহলে কিডনি কেন ঠিকঠাক মতো কাজ করছে না। ওনার বয়স যদি এখন 50 হয়ে থাকে, 40 বছর ধরে 45 বছর ধরে ঠিকঠাক মতো কিডনি কাজ করেছে, এখন কেন কাজ করছে না। তাহলে ফিরে যেতে হবে আমাকে আবার জীবনী শক্তির দিকে। জীবনী শক্তি অসুস্থ হওয়ার পর 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 প্রথম দিকে হয়তো ওনার সামান্য অসুবিধা হতো, সামান্য প্রস্রাবের সমস্যা ছিল, সামান্য জ্বালাপোড়া করতো, মাঝে মধ্যে হয়তো একটু অস্থিরতা লাগতো। তখনকার সময় টোটালিটি অফ সিমটমস মূল্যায়ন করে যদি চিকিৎসা করা হয়তো, হয়তো বা এরকম অ্যাডভান্স স্টেজে আসা নাও লাগতে পারতো। এজন্য আমরা কোনো চিকিৎসা বিজ্ঞানের কোনো মৌলিক গবেষণাকে আমরা অস্বীকার করব না, অবমূল্যায়ন করব না, অসম্মান করব না, অপ্রয়োজনীয় মনে করব না। এটা যেমন সত্য, একইভাবে একজন হোমিওপ্যাথ হিসেবে আমাদের কাজের জায়গাটাকে নিশ্চিত করা, আমাদের কাজের পরিধিকে নিশ্চিতভাবে চিনতে পারা, বুঝতে পারা, উপলব্ধি করতে পারা, এটা আমাদের জন্য খুব জরুরি। আমাদের আইডেন্টিটি যদি আমরা ভুলে যাই, প্রকৃত আমাদের কাজের যে জায়গাটা ঠিক কোন বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করা উচিত, আমরা যদি এখন অন্যান্য চিকিৎসা বিজ্ঞানকে ফলো করে কাজ করতে চাই, আধুনিক গবেষণাগুলোকে আমরা গ্রহণ করতে চাই, এবং এই জায়গাটা যদি হোমিওপ্যাথিকে কোনোভাবে বিকৃত না করে, এটাকে অবশ্যই সাধুবাদ জানানো উচিত। কারণ বিজ্ঞানের এই গতিশীলতা, অগ্রসরতা এবং বিজ্ঞানের এই অ্যাডভান্স ফ্যাসিলিটিস গুলো গ্রহণ করা, এটাকে আমিও প্রয়োজন মনে করি। কিন্তু এখনো অর্গানন অফ মেডিসিনের এই শিক্ষাগুলোকে, স্যামুয়েল হ্যানিম্যানের এই ফান্ডামেন্টাল মৌলিক শিক্ষাগুলোকে আমি খুবই বেশি জরুরি মনে করি। এই পার্টটাকে অবমূল্যায়ন করে কোনোভাবে একজন প্রকৃত পারফেক্ট পিওর হোমিওপ্যাথ হতে পারবো না আমরা। এজন্য আমাদেরকে অবশ্যই যৌক্তিক রেশনাল চিকিৎসক হতে চাইলে, যৌক্তিক রেশনাল হোমিওপ্যাথ হতে চাইলে আমাদের পরিধির জায়গাটাকে নিশ্চিত করতে হবে, আমাদের সীমাবদ্ধতাও বুঝতে হবে, আমাদের কাজের পরিধিও বুঝতে হবে, এবং আমাদের কাজের ফান্ডামেন্টাল উপকরণগুলো আসলে কি, আমার অবজারভেশন, রিলেটিভস এর অবজারভেশন, রুগীর অবজারভেশন, এই ব্যাপারগুলো একটা রুগীর উপাদানগুলোর বের করার প্রধান ইনস্ট্রুমেন্ট। এখন এই তিনটা উপাদানকে যদি আমি বের না করি, এই তিনটা ইনস্ট্রুমেন্টকে যদি আমি কাজে না লাগাই, এবং এটাই হচ্ছে এখন, এখন রুগীরা কথা বলতে চাচ্ছে, রুগীর ইমোশনস প্রকাশ করতে চাচ্ছে, রুগীর ফিলিংস প্রকাশ করতে চাচ্ছে, আমি বলছি প্রয়োজন নাই, আপনি এই পরীক্ষাটা করে নিয়ে আসেন, আপনি রোগটার নাম নির্ধারণ করেন, তারপর ওষুধ দিব। তার ফিলিংস এর গুরুত্ব দিচ্ছি না, ইমোশনস এর গুরুত্ব দিচ্ছি না, ভাইটাল ফুডস এর যেই ফাংশনাল ডিস্টারবেন্স গুলো সেগুলোর দিকে আমি তাকাচ্ছি না, তাহলে কিন্তু আমার আইডেন্টিটি আমি হারিয়ে ফেলছি। এবং আমাদের হোমিওপ্যাথিক পোটেন্টাইজড মেডিসিন গুলো, যে মেডিসিন গুলো প্রকৃতপক্ষে কখনোই জীবনী শক্তি স্তর ছাড়া কেমিক্যাল স্তরে কাজটা শুরু করতে পারে না, জীবনী শক্তি স্তরে তার কাজ শুরু করে, তারপর কাজের গতিতে কেমিক্যাল স্তরে, ফিজিওলজিক্যাল স্তরে কাজের আপনার ধারাবাহিক যে গতিটা এসে ধাক্কা লাগে। আমাদের মেডিসিন, পটেন্টাইজ মেডিসিন 30, 200, 1000, M2, M3, M4, যেগুলোতে কেমিস্ট্রির উপাদান নাই, যেগুলোতে মলিকিউলস বা অ্যাটমস নাই, পরীক্ষা করে খুঁজে পাওয়া যায় না, যেগুলোতে শুধু ডাইনামিক এনার্জি আছে, মেমোরি আছে, মূল ঔষধি বস্তুর ক্রুড কোনো কম্পোজিশন নাই, কেমিস্ট্রির কোনো কম্পোজিশন সেখানে পাওয়া যায় না, মিনিমাম সিঙ্গেল অ্যাটম সেখানে পরীক্ষা করে পাওয়া যায় না, যার কারণে হোমিওপ্যাথিক ঔষধগুলো, পোটেন্টাইজ মেডিসিন গুলোকে আধুনিক বিজ্ঞান, আধুনিক কেমিস্ট যারা, ফিজিসিস্ট যারা, পদার্থবিদ যারা, তারা এই হোমিওপ্যাথিক ঔষধগুলোকে প্লাসিবো বলছে। এখন একজন হোমিওপ্যাথি হিসেবে আমরা কি এটাকে প্লাসিবো হিসেবে নিচ্ছি?
আমরা তো পরীক্ষা করছি, এক্সামিনেশন করছি, অবজার্ভ করছি, আমাদের কাছে স্পষ্ট যে পটেন্টাইজ মেডিসিন গুলো প্লাসিবো না, এর নির্দিষ্ট মেকানিজমে কাজ করে। এটা সিমটোমেটিক ওষুধ দিলে তার যে রেসপন্স হওয়ার কথা সেটা করছে। এখন বিজ্ঞানের যেই পার্টগুলো গ্রহণ করার সেটা আমরা করব, কিন্তু বিজ্ঞানে যখন বলে যে হোমিওপ্যাথিক ঔষধ জাস্ট এ প্লাসিবো, নাথিং বাট প্লাসিবো, প্লাসিবো ছাড়া আর কিছুই না, তখন কি আমরা সেটাকে অ্যাকসেপ্ট করি? করে না তো। তো সুতরাং আমাদেরকে যা বলবে তাই আমরা গ্রহণ করব, এবং আমাদের বিজ্ঞানটাকে, আমাদের হোমিওপ্যাথির এই উচ্চ মার্গীয় শিক্ষাটাকে আমরা অবমূল্যায়ন করব, অসম্মান করব, বিজ্ঞানী স্যামুয়েল হ্যানিম্যানকে অসম্মান করব, এটা আসলে হতে পারে না। আমাদেরকে অবশ্যই আমাদের জায়গাটাকে ঠিকঠাক রাখতে হবে। তো মোটামুটি এই শিক্ষাগুলোই এখানে অনুচ্ছেদে বলা হয়েছে। এই শিক্ষাগুলোর দিকে আমাদেরকে অধিকতর গুরুত্ব দিয়ে অগ্রসর হওয়ার কথা বলা হয়েছে। এবং বলা হয়েছে যে যারা এরকম আরোগ্যের জন্য রোগীকে আরোগ্য করতে চান যৌক্তিকভাবে, তারা যদি লক্ষণগুলোকে অবমূল্যায়ন করেন, প্রেজেন্টেশন অফ ডিজিজের মানে প্রেজেন্টেশনটা কি অবমূল্যায়ন করেন, এবং এমন বিষয়ের দিকে সময় জ্ঞাপন করেন যাকে রোগের কারণ ধরা হচ্ছে সেটাও আসলে কারণ না। এই প্যাথোলজি, ইন্টারনাল হিডেন ইন্টেরিয়র প্যাথোলজিগুলো, ইনস্ট্রুমেন্টাল প্যাথোলজিগুলো আসলে ভাইটাল কারণ না। ভাইটাল কারণ আরো অনেক দূর আগে, জীবনী শক্তি পর্যন্ত যেতে হবে, সেটাকে কখনো চিহ্নিত করা যাচ্ছে না। এজন্য আমাদেরকে রেশনালি কাজ করতে হবে, এবং রেশনাল কাজ করার জন্য আমাদেরকে অবশ্যই টোটালিটি অফ সিমটমস এর উপর ডিপেন্ড করতে হবে, এবং টোটালিটি অফ সিমটমসই হচ্ছে একটা রোগের প্রকৃত পরিচয় বহন করে। এবং প্যাথোলজিক্যাল পার্টগুলো যা ইন্টেরিয়র লেভেলে ঘটে, ফিজিওলজি থেকে প্যাথোলজিতে আসে, বা যে পার্টগুলোকে আপনি কারণ মনে করছেন, সেগুলোকে সামষ্টিক রোগ লক্ষণের একটা লক্ষণ হিসেবে আপনি নিতে পারেন। সামষ্টিক রোগের পরিচয়ের ভিতরে এটাও একটা লক্ষণ হিসেবে আপনি নিতে পারেন, যে এখানে একটা অ্যাবসেস আছে, এখানে লিভারটা বড় হয়ে গেছে, এখানে কিডনির এই ফাংশন হচ্ছে, এখানে এই উপাদানটা বেড়ে গেছে, এই উপাদানটা কমে গেছে, একটা লক্ষণ নিতে পারেন। কিন্তু এটার উপর ডিপেন্ড করে আসলে ওষুধ দেওয়া যায় না। ডাইনামিক মেডিসিন গুলো ডাইনামিক স্টেজে কাজ করে তখনই যখন ডাইনামিক সিমটমস গুলোকে ধরে ওষুধ নির্বাচন করা হয়, এবং ডাইনামিক সিমটমস বিশ্লেষণ করে যখন ডাইনামিক ফাংশনাল ইন্ডিভিজুয়ালাইজড পার্সোনাল সিমটমস গুলো, সামষ্টিক লক্ষণ সমষ্টির ভিত্তিতে যখন ওষুধ দিবেন, তখন জীবনী শক্তি থেকে থেকে ধরে তার ইন্টারনাল, এক্সটার্নাল, ফাংশনাল, সেন্সেশনাল, প্যাথোলজিক্যাল, ফিজিক্যাল সব স্তরেই মেডিসিনটা কাজ করবে, তার রেশিও অনুসারে, তার অবস্থান অনুসারে, এবং আরোগ্যের সীমা অনুসারে। যদি আরোগ্যের সীমানা ভিতরে থাকে, এই ডাইনামিক মেডিসিনগুলোর মধ্য দিয়েই, ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে রোগ আরোগ্যের মেকানিজম ঘটবে, রোগের রিমুভ হবে, এবং স্বাস্থ্যের পুনরুদ্ধার হবে। এবং যদি এমন হয় যে আরোগ্যের সীমা অতিক্রম করেছে, তাহলে সেখানে একটা উত্তম উপশম তৈরি করবে। এখন এই উপশমের ব্যাপারটা আমি অনেক বেশি গুরুত্ব দিয়ে জন্য বলি, আমাদের এই আমরা এখন এমন একটা সময়ে বসবাস করছি যে সময়টাতে ক্রনিক রোগ প্রকৃতপক্ষে আনরুটেড করা প্রায় অসম্ভব। ক্রনিক রোগগুলোকে একদম শিকড় থেকে উপরে ফেলবো, যে কথাটা স্যামুয়েল হ্যানিম্যান দাবি করেন বা চেয়েছেন, এটাকে এখন বর্তমান সময়ে প্রায় অসম্ভব বলা যায়। একটা রোগকে আংশিকভাবে ভালো করা যায়, একটা রোগে অনেক দূর অগ্রসর হওয়া যায়, কিন্তু আমাদের জীবনযাত্রা, খাদ্যাভ্যাস, ঘুম, সামগ্রিক জীবন, মানে এই ব্যাপারগুলোতে এত কলুষিত অবস্থা, এবং আমাদের চিকিৎসায় আমরা রোগগুলোকে এমন একটা বিকৃত অবস্থায় নিয়ে যাই, অনেক সময় রোগ লক্ষণগুলোকে নষ্ট করে ফেলি, ন্যাচারাল আউট ব্রাশ বা প্রেজেন্টেশন অফ ডিজিজকে আমরা বিকৃত করি, যেখান থেকে আসলে রোগীকে ফিরিয়ে আনা যায় না, যেখান থেকে পরিপূর্ণ সুস্থতা আনয়ন করা সম্ভব হয় না। পরিপূর্ণ বলছি, প্রায় অধিকাংশ রোগীর ক্ষেত্রে এটা হয়। এবং রোগ যখন সার্জিক্যাল লেভেলে চলে যায়, সেই সার্জারিটা যখন জরুরত হয়ে পড়ে, মেডিসিন যখন কাজ করবে না, ভাইটাল ফুডসকে আপনি উজ্জীবিত করেও যখন রোগটাকে আরোগ্য করতে পারবেন না, যে জায়গায় স্যামুয়েল হ্যানিম্যান নিজেও বলেছেন যে এখানে জীবনী শক্তি যখন কাজ করতে পারে না, তখন ওষুধ দিতে হবে, যে ঔষধ দিয়ে জীবনী শক্তিকে জাগ্রত করতে হবে। এবং ঔষধ দিয়ে জীবনী শক্তিকে জাগ্রত করেও যখন রোগকে রিমুভ করা যাবে না, তখন সার্জারি বা হচ্ছে এর সাথে সংশ্লিষ্ট ইমার্জেন্সি যে ম্যানেজমেন্ট নেওয়া, এটা জরুরত হয়ে পড়ে। জীবনী শক্তি একা একা যখন পারে না, তখন মেডিসিন, মেডিসিন যখন একা একা পারে না, তখন বুঝতে হবে যে এটা মেডিসিনাল সীমানায় আর নাই, মেডিসিন আর কাজ করছে না, তখন আপনি তার জন্য সার্জারি বা মেকানিক্যাল চিকিৎসার আশ্রয় নিতে হবে। কোনোটাকে আমরা অস্বীকার করব না,
কোনোটাকে আমরা অপ্রয়োজনীয় মনে করব না, কিন্তু যার যে সীমানা, সেই সীমানাটা নির্ধারিত হওয়া জরুরি। এবং আমরা একজন হোমিওপ্যাথ হিসেবে, হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে আমাদের কাজের পরিধি, কাজের লিমিটেশনস, কাজের ক্ষেত্র আমরা চিহ্নিত করে কাজ করব। তাহলে দেখা যাবে যে আমাদের হোমিওপ্যাথির আরো বেশি সফলতা তৈরি হবে। হোমিওপ্যাথিক চিকিৎসার যেই কি বলে সৌন্দর্য আরো বেশি প্রকাশিত হবে। প্রত্যেকের নিজস্ব আইডেন্টিটি ধরে রাখা জরুরি। আমরা কাউকে ফলো করতে গিয়ে, কাউকে আমরা যদি মূল্যায়ন করতে গিয়ে আমাদের নিজেকে অসম্মান করি, নিজেদের সেলফ যে শিক্ষাগুলো, ভাইটাল লার্নিংস গুলো, সেগুলোকে অপ্রয়োজনীয় মনে করি, আসলে দিন শেষে আমাদের নিজেদেরই ক্ষতি হয়, এবং এটা হচ্ছেও। বর্তমান পৃথিবীতে হোমিওপ্যাথিক ডাক্তারদের যে ক্ষতি হওয়ার যে কারণগুলো, অনেকগুলো কারণের ভিতরে এটা একটা অন্যতম কারণ, যে আমরা অর্গানন অফ মেডিসিনের চিকিৎসা গ্রহণ করি না। আমরা অর্গানন অফ মেডিসিনের চিকিৎসা প্র্যাকটিস করি না। আমরা বেশি ভালো করতে চেয়ে বা অধিকতর আধুনিক হোমিওপ্যাথ হতে চেয়ে আমাদের নিজের জায়গাটাকে আমরা এমনভাবে কলুষিত করেছি, এমনভাবে বিকৃত করেছি, এমনভাবে নষ্ট করেছি, যে পিওর হোমিওপ্যাথি করলে যে জায়গাটা আমাদের তৈরি হতো, যেটা ডাক্তার জেমস টেলর কেন, ডাক্তার ফেরিংটন, ডাক্তার এলেন, ডাক্তার ডানহাম, বা বর্তমান সময়ের আরো ডাক্তার যারা আছেন, জর্জ বিটল কাজটা করেছেন, এবং তাদের যে অবস্থান, তাদের যে সম্মান, তাদের যে সফলতা তৈরি হয়েছে, সে জায়গাটাকে আমরা হারাচ্ছি আমাদেরই অপকর্মের কারণে। আমাদের এই অপকর্মগুলো দূর করা জরুরি, এবং আমাদেরকে অবশ্যই সুনির্দিষ্ট নীতিতে পথ চলা, আমাদের একজন আদর্শ হোমিওপ্যাথ হিসেবে এটা আমাদের জন্য খুবই প্রয়োজন, এবং এটা একজন আদর্শ হোমিওপ্যাথের পরিচয় বহন করে। অনুচ্ছেদ 6-এর পাদটিকার মৌলিক শিক্ষা মোটামুটি এগুলোই। এছাড়া এখানে হয়তো আরো অনেক পয়েন্ট আপনারা নিয়ে আসতে পারবেন। আমার আলোচনা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।